আজ আমরা পড়ব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প ফকির। ইচু মণ্ডলের আজ বেজায় সর্দি হয়েছে। ভাদ্র মাসের বর্ষণমুখর শীতল প্রভাত, তালি দেওয়া কাঁথা ওর বউ, তার নাম নিমি, শেষ রাতে গায়ে দিয়ে দিয়েছিল। এমন সর্দি হয়েছে যেন মনে হচ্ছে সমস্ত শরীর ভারী। ইচু শুয়েই পা দিয়ে চালের হাঁড়িটা নেড়ে দেখলে সেটা ওর পায়ের তলার দিকেই থাকে। হাঁড়িটাতে সামান্য কিছু চাল আছে মনে হলো তার। ইচু বললে, আজ আর জনে যাব না, একটু পানি দে দেখি। ওর বউ বললে, জনে যাবে না তবে চলবে কিসি? কেন? চাল তো রয়েছে তোর হাঁড়িতে, সজনের শাকমাক সেদ্ধ করার ভাত নুন আছে, একটু অমনি পড়ে আছে মালাটার তলায়। তবে আর কি, পানি দে, নামাজ করি। ইচু জল দিয়ে হাত মুখ ধুয়ে অজু শেষ করে ফজরের নামাজে বসে গেল। এটি তার জীবনের অতি প্রিয় কাজ বাল্যকাল থেকেই। মজুরি করতে না যেতে পারে সে, কিন্তু নামাজ না করে সে দিনের একটি কাজ কখনো আরম্ভ করেনি। নিমি বললে, উঠেছ যখন তখন জনে যাও। আজকাল যুদ্ধের বাজারই 10 আনা করে জন, অন্য সময় 3 আনা হতো যে। হাঁড়িতে যদি চাল থাকতি দেখলে, তবে আর তুমি জনে যাবে না, ও ভালো না। ইচু বললে, নামাজের সময় ঘ্যান ঘ্যান করিস নে বাপু, একটু চুপ কর। নামাজ শেষ করে ইচু দা হাতে বেরিয়ে যেতে গিয়ে একটু থেমে বললে, খিদে পেয়েছে। কি আছে রে? কিছু নেই, দেখ না হাঁড়িটা, বড্ড খিদে পেয়েছিল। 2 কটা পানি দেওয়া ভাত পড়ে আছে, আর কিছু নেই। তাই দে, বেনবেলা না খেয়ে গেলি দুপুরবেলা এমন খিদে পায়, দা ধরতে হাত কাঁপে, কাজ করতে পারিনি। শাইলিপাড়া গ্রামের পাশ দিয়েই রেল লাইন চলে গিয়েছে। রেল লাইন পার হয়ে ফাঁকা মাঠ একদিকে, মাঠের মধ্যে বিল। ভরা ভাদ্রের বর্ষায় থই থই করছে তার জল। ধারে ধারে কাশবনে সবে ফুল ফুটতে শুরু হয়েছে। জলে কলমিলতা জালের মতো বিস্তৃত হয়ে আছে। বন খেজুর গাছের মাথায় তেলাকুচো লতার দুলুনি। টুকটুকে লাল তেলাকুচো ফল সবুজ পাতার আড়াল থেকে উকি মারছে। ফিঙে পাখি ঝুলছে রেলের তারে। রামাগোয়ালা জন্মজুন নিয়ে ধান কাটছে তার নিজের জমিতে। ইচুকে দেখে বললে, যাবা কোথায়? সনেকপুরের বিলি ধান কাটতি। কত করে জন দিচ্ছে? 7 কি করে বিঘে। তামাকের আগুন দেবা? নিয়ে যাও, ওই বেনা ঝোপের ধারে মালসা আছে। ভাত খেয়েই চলে এলাম, হাফ জিরুতে পারিনি। তামাক না খেলে কাজে মন বসে? মালসা থেকে আগুন নিয়ে তামাক খেতে খেতে চলল ইচু। ইচুর গ্রাম থেকে 2 মাইল দূরে সনেকপুরের বিলে 150-200 বিঘে জমিতে ভাদুই ধান পেকে গাছ শুয়ে পড়েছে। যেমন বর্ষা নেমেছে, 2-5 দিনে বিলের জল বেড়ে পাকা ধান ডুবিয়ে দেবে। তাই এবার মজুরির রেট এদিকে খুব বেশি। তার উপর আছে মজুরদের একবেলা খোরাকি। ইচুর বড় ভালো লাগে আল্লাহর কথা শুনতে। পায়রাগাছির ফকির এ অঞ্চলের মধ্যে নামজাদা সাধু। একবার ইচু তাকে দেখেছিল। বাল্যকাল থেকে ইচুর ঈশ্বরের দিকে কেমন এক টান। পায়রাগাছির ফকির সে টান আরও বাড়িয়ে দেন ওর। ইচু যেন কেমন হয়ে গিয়েছে তারপর থেকে। সংসারে মন দেয় না, মজুরি করে পয়সা রোজগারের দিকে বা খাওয়া দাওয়ার দিকেও মন নেই। কাস্তে হাতে জমির ধান কাটতে কাটতে মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে পড়ে। অনেকে ওকে তা নিয়ে খ্যাপায়, বলে, ও ইচু, শেষকালে ফকির হবা নাকি গো? ইচু মুখে কিছু বলে না, চুপ করে থাকে। সে নিতান্ত ভালো মানুষ, কারো কোনো কথার প্রতিবাদ সে করতে পারে না। মজুরির রেট নিয়ে দরাদরি করতে পারে না বলে অনেকে ওকে ঠকিয়ে কাজ আদায় করে। বিনি মজুরিতে অনেক সময় খাটিয়ে নেয়। ও ইচু, আমার বাড়ির চাল কুমড়োর মাচাটা তুমি থাকতে নষ্ট হয়ে যাবে। কেন, কি হয়েছে চাচা? খুঁটিগুলো সব পড়ে গিয়েছে। ও বেলা এসে করে দেবানি চাচা। ইচু কথা ঠিক রাখত নিজের। যাকে যা বলবে তা সে রাখবার জন্য প্রাণপণে চেষ্টা করবে, এটা সকলেই জানে। মহাজনে 2-3 বিশ ধান মুখের কথায় ওকে দিয়ে দিত। এ পর্যন্ত সে কারো টাকা বা ধান মেরে দেয়নি। একবার পাশের গ্রামের মুখুজ্জেদের জমির ধান সে ভুল করে কেটে ফেলেছিল। বেশি নয়, কাঠাখানেক জমির পাকা ধান। মুখুজ্জেদের জমির পাশে তখন ওর নিজের ওটবন্দি জমি ছিল 2 বিঘে। মুখুজ্জে মশাই যখন জানতে পারলেন তার জমির ধান কে কেটে নিয়েছে,
তখন খুব হইচই জুড়ে দিলেন। কে ধান কেটেছে সন্ধান করতে পারলেন না, কারণ সবারই তখন ধান কাটবার সময়। সকলেরই বাড়িতে ধান, কার ধান তিনি গিয়ে ধরবেন। দিন 2 পরে ইচু গিয়ে সন্ধ্যাবেলা তার বাড়ি হাজির হলো। মুখুজ্জেমশাই বললেন, কী রে ইচু, কী মনে করে? ইচু বললে, সালাম বাবু, একটা বড় ভুল করে ফেলেছি। কী রে? আপনার জমির ধানটা কাঠাখানেক কেটে ফেলে ঘরে নিয়ে গিয়ে তুলুম, তা বাবু দেড়া সুদ নিয়ে সেই ধানটা আপনারে ফেরত দিতে চাই। ও তোর কাজ ইচু, আমি আকাশ পাতাল হাত চাচ্ছি? আগে হ্যাঁ বাবু, আমি সেদিন বড্ড বর্ষা, জমির হাল ঠিক করতে পারলাম না। তারপর পরস্পর শুনলাম আপনার জমির ধান কে চুরিচি করেছে বলে আপনি খোঁজ করছেন। তখন ভাবলাম বাবুরে বলে আসি, ক্ষতি লোকসান যখন অজান্তে করে ফেলেছি, তখন দেড়াবাড়ি সুদ দেব আপনারে। মুখুজ্জেমশাই বিশ্বাস করলেন ওর কথা। ইচুকে অন্তত চোর বলে কেউ সন্দেহ করবে না। ইচু জন খেটে খায় বটে, কিন্তু আশেপাশের 4-5 গ্রামের লোক ওকে মনে মনে শ্রদ্ধা করে। মুখুজ্জেমশাই বললেন, তোকে সুদ দিতে হবে না ইচু, আমার ধান যা কেটেছিস ও আর ফিরিয়েও দিতে হবে না, ও তোকে দিলাম। ভুল করে ফেলেছিস, তা এখন আর কি হবে? ইচু হাত জোর করে বললে, তা হবে না মুখুজ্জেমশাই, ও ধান নিতে পারবো না, মাফ করবেন। ও ধান আমার গলা দিয়ে নামবে না। আল্লাহ যা আমায় হাতে তুলে দেবেন তাই খেয়ে পরাণ বেঁচিয়ে রাখবো, যা না দেবেন সে আমার হারাম। মুখুজ্জেমশাই জানতেন ইচুকে। খুশি হয়ে বললেন, যাক, 2টো চিড়ে নিয়ে যা, বাড়ির মধ্যে তোর কাকিমার কাছ থেকে চেয়ে নে। সনেকপুরের বিলটায় পৌঁছে ইচু দেখলে জনমজুর এখনও কেউ এসে পৌঁছায়নি। এটা পছন্দ করে না সে। বেশি রেটে মজুরি নেব, অথচ কাজে আসবো দেরি করে, মালিকের কাজে ফাঁকি দেব, এই তার ভালো লাগে না। ধান কাটে ঘড়ির কাটার মতো, এই কাজে তার ফাঁকি নেই। পথ চলতি লোকে জিজ্ঞেস করে, কি ধান এটা গো? বেনা ঝুপি। এবার ফসল কেমন? 2.5 থেকে 3 বর্তা হতে পারে। বিঘে? বিঘে নাকি কাঠায়? ইচু হা হা করে হাসে প্রতীকের অজ্ঞতায়। প্রতীকের উদ্দেশ্যে চেঁচিয়ে বলে, কাঠায় 2.5 ধান ফলন হলে কি আমরা জন খেটে খাতাম গো কর্তা? হ্যাঁ? বাড়ি কোথায় তোমার? শাইলেপাড়া। নাম? ইচু মণ্ডল। বেলা 2:30-টের গাড়ি দূরের রেল লাইন দিয়ে গড় গড় করে চলে গেল। জনমজুরদের জন্য জমির মালিক খাবার পাঠিয়েছে। একজন লোকে বাঁকে ঝুলিয়ে আধক্রোশ দূরবর্তী সনেকপুর গ্রাম থেকে কাঁসার জামবাটিতে সাজিয়ে এনেছে গরম ভাত, কুমড়োর ঘন্ট ও কুচো চিংড়ির ভাজা। এ সময় ভালো খেতে দিয়ে মন খুশি করা মানে বেশি কাজ আদায় করা ওদের কাছ থেকে। জমির মালিকেরা তা জানে। আখের মণ্ডল খেতে খেতে বলে, আজ একটু সকাল সকাল যাব, মোর ঘরে নুন নেই, বাজার থেকে নুন না নিয়ে গেলি বাস কাজ খেতে পারবো না। নুন কনে বাবা, বাজারে কালও খোঁজ করেছি, নুন মেলে না। ও মা, আলুনি খেয়ে খেয়ে মুখি তো পোকা পড়ে গেল। আর অন্ধকারে খেয়ে খেয়ে চোখি ঢেলা বেরোলো, কেরাসিন্নি তেলের মুখ দেখিনি কতকাল। কুমড়োর ঝালটা করেছে বেশ। সনেকপুরের এরা খেতি দেয় ভালো, পেটটাও ভরি খেতি দেয়। কেরাসিন্নি পাবা কোথায়? খাওয়া দাওয়া শেষ করে আখের মণ্ডল দা কাটা তামাক সাজলে কলকেতে বেশ করে আগুন ধরিয়ে প্রবীণ রমজান মণ্ডলের হাতে দিয়ে বললে, হ্যাঁ দে ধরো চাচা। ইচু বললে, চাচা তোমার বয়স হলো কত করি? তা যে কয়বার জোড়া বন্যে হয়েল সেবার আমি গরু চড়াতে পারি। 30 কি 40 হলো পেরায়। কেউ বিশেষ বুঝতে পারল না। জোড়া বন্যা কত বছর পূর্বে কোন সালে হয়েছিল কেউ জানে না। রমজানের বয়স কম হলেও 70 ছাড়িয়েছে। যখন সে গরু চড়ায় তখন এরা কেউ জন্মায়নি। সংখ্যা সম্বন্ধে জ্ঞান এদের নিতান্তই সীমাবদ্ধ। বেলা যায় যায়, 5টার গাড়ি গড় গড় করে মাদলার বিলের উপর দিয়ে চলে গেল। ঝিঙের খেতে ফুল ফুটেছে সনেকপুরের মাঠে। নোয়ালি সর্দার জাতে বুনো, সনেকপুরের মধ্যে অবস্থা সম্পন্ন। গরুর পাল তাড়িয়ে নিয়ে যাচ্ছে গ্রাম্যপথ ধরে। ইচু সন্ধ্যার নামাজ শেষ করে উঠতেই বেড়ার ধার থেকে নোয়ালি সর্দার বললে, ও ইচু, কাল আমায় জন দিতে পারবা? না গো। কেন? সনেকপুরওয়ালাদের বিলির ধান কাটা হচ্ছে, চলো আমার বাড়ি, তামুক খেয়ে যাবা। রমজান মণ্ডলকে ইচু ডাক দিল, ও চাচা, সর্দারের বাড়ি তামুক খাবা, চলো। নোয়ালি সর্দারের তামুক খাওয়ানোর আসল উদ্দেশ্য মজুরির রেট সম্বন্ধে দরদস্তর করা।
ইচু রমজানের পুত্রের বয়সী, সুতরাং দস্তুর সম্বন্ধে রমজান নেতা হয়ে কথাবার্তা চালালে। 7 শিখের কম পারবো নি গো, এতে তুমি রাগ করো না সর্দার। রমজান চাচা, তার চেয়ে আমার গলায় পা দিয়ে মেরে ফেলো না কেন? অন্যায্য তো কিছু বলছি নে। অন্যায্য নয় চাচা, যা ছিল 14 আনা তাই 7 শিখে। একটা ভেবে চিন্তে কথা বলো, 5 শিখে করো, আর চাল ডাল মাছ পেটিয়ে দেবানি তোমরা রান্না করে খেও। মোদের রান্না তো তোমরা খাবা না। আমার পুকুরে এবার এই এত বড় বড় চ্যাং মাছ। নোয়ালি সর্দার হাত দিয়ে কাল্পনিক মৎস্যের দৈর্ঘ্য নির্দেশ করলে, যদি লোভ দেখিয়ে এদের কাজে টানা যায়। রমজান ঘাড় নেড়ে বললে, ও হবে না সর্দার, 7 শিখের কম করলি। আর এক কলকে ধরাও চাচা, হেদে গাছের জালি শশা গোটা কতক নিয়ে যাও, দুজনে খেয়েও। শশা পুঁতেছিলে, মাচার শশা না মেঠো? মেঠো কোথায় পাবো চাচা, এই উঠোনটাতে মাচা করে দিয়েছিলাম। শিম বরবটি শশা কিনে খাবার তো ক্ষমতা নেই মোদের, তরি তরকারির আগুন দাম। সে কথা আর বলো না, হাটে বাগুন কিনতাম পয়সায় 200-300, তাই এখন বলে 8 আনাসের। খাদ্য উঠে গেল। ঝিঙে আছে? তা তোমার বাপ মায়ের আশীর্বাদে 2 কাটা দেবানি তুলে খেয়েও। যাকগে, 5 শিখেই দিও সর্দার, কারো কাছে পেরকাশ করো না জানো এ কথা। ইচু ও রমজান তামাক খেয়ে ঝিঙে ও শশা নিয়ে উঠে চলে এলো। নোয়ালি সর্দারের উদ্দেশ্য সিদ্ধ হয়েছে। সে জানে রমজান জনমজুরের নেতা, ওর কথায় দরদস্তুর ঠিক হয়, ওকে খুশি রাখলেই হলো। ইচুর বাড়ি ফিরতে রাত হয়ে গেল। নিমিকে বললে, ভাত রেঁধেছিস? এবেলা শরীরটা খারাপ, পানি দেয়া ভাত আছে, খাও। তরকারি? কিছু নেই, এই ঝিঙে কটা বেঁধে দে। রাঁধবো কি দিয়ে, তেল কনে? 5 পলা ধার করে এনেছিলাম আসিরন বিবির কাছ থেকে, এখনো শোধ দিতে পারিনি। আবার কি ধার করতে ছুটবো? পোড়া? নিমি খিলখিল করে হেসে উঠে মুখে আঁচল চাপা দিয়ে বললে, ওমা মুই কনে যাব গো, ঝিঙে পোড়া কেউ কখনো শুনিনি, খেতে পারবা না? পারবো, দে তুই। খাওয়া দাওয়া শেষ হলো পাকাটির আলো জেলে। তেল নেই, অন্ধকার ঘরদোর, কে আসে কে যায় কিছু বোঝা যায় না। কচু ঝাড়ে কেউ ঝাঁকার ঝোপে জোনাকি চলছে, উঁচু নিচু। দেবতা ঝিলিক মারছে, রাত্রে বৃষ্টি হবে বোধহয়। ভাদ্রের গুমোট গরম। সারাদিনের হাড় ভাঙা খাটুনির পরে ইচু যেমন মাদুর পুঁতে শুয়ে পড়েছে, তখনই রাজ্যের ঘুম এসেছে ওর চোখে, আর জ্ঞান নেই। কতক্ষণ পরে সে জানে না। লোকজনের গোলমালে ইচু শেখের ঘুম ভাঙল। অনেক লোকের গলা বাইরে, ওরই বাড়ির উঠোনে। ব্যাপারখানা কি? পাড়ার মোড়ল হাফেজ বুড়োর গলা, ও ইচু বাড়ি আছো? বসিরুদ্দি শেখ ডাকছে, ও ইসু, বলি ওঠো, শোনোই দিকি। ভোর সবে হয়েছে, কাকপক্ষী ডাকতে শুরু করেছে। ইচু ধর্মর করে উঠে বসে চোখ মুছলে। ফজরের নামার সময় উত্তীর্ণ হয়ে যায়, কিন্তু এত লোক ওর উঠোনে কেন? তাকে ডাকাডাকি বা কিসের এত সকালে? বাইরে এসে ঘুম চোখে উঠোনের দিকে চেয়ে ও অবাক হয়ে গেল। পাড়া শুদ্ধ মানুষ সব ওর উঠোনে। সে বিস্মিত সুরে বললে, কি হয়েছে গো মোড়লের পো? বুড়ো হাফেজ মণ্ডল বললে, ইদিকে এসো, আগে নামাজটা করে নিই, দেরি হয়ে গিয়েছে। ইচু ঘরের পেছনের দাওয়ায় নামাজ ছেড়ে নিয়ে আবার সামনে এলো। সবাই ওর দিকে একসঙ্গে এগিয়ে এলো। সবাই মিলে যেন একসঙ্গে ওকে কি বলতে চায়। ইচু ক্রমেই উদ্বিগ্ন হয়ে উঠছে, ওর বুকের ভেতর ঠিপ ঠিপ করছে। ভয় হয়েছে ওর। নিমি এ সময় কোথায় গেল? হয়েছে কি? অন্য সবাইকে থামিয়ে দিয়ে হাফেজ বললে, এসো মোর সঙ্গে। ইচু শেখ ওদের পেছনে পেছনে কলের পুতুলের মতো চলল। রেল লাইনের দিকে সকলেই যাচ্ছে। নাবাল ক্ষেতের 1 হাঁটু জল পার হয়ে সবাই রেল লাইনে উঠল। একটা খেজুর ঝোপের আড়ালে রেল লাইনের উপর উঠে সবাই দাঁড়ালো থমকে। হাফেজ ডেকে বললে, এখানে এসো। কি ব্যাপার? ইচু এগিয়ে গিয়ে যা দেখলে তাতে তার মাথা ঘুরে গেল। সে নিজেকে পড়তে পড়তে সামলে নিল। রেল লাইনের উপরে একটা রক্তাক্ত মৃতদেহ, গলা সামনের দিকে গভীরভাবে কাটা, দেহের সঙ্গে একটি অস্বাভাবিক কোণের সৃষ্টি করে চিত হয়ে পড়ে আছে। মৃতদেহ নিমির।
তারপর তার ভালো কিছু মনে পড়ে না। গ্রামের লোকে মিলে তাকে কত কিছু প্রশ্ন করতে লাগলো। সে কোথায় ছিল, নিমি কতক্ষণ ঘরে ছিল, নানা প্রশ্ন। নিমি রেলে গলা দিয়ে মরেনি, তাকে নাকি খুন করে টেনে এনে রেলে শুয়ে রাখা হয়েছে, তার চিহ্ন পাওয়া গিয়েছে। ইচু বুঝতে পারলে তার উপর অনেকের সন্দেহ এসে পড়েছে। পাশের গায়ে দফাদারদের সংবাদ দিতে লোক যাবে এখনই। তার আগে ইচুকে একবার জিজ্ঞেস করা দরকার, সে কোথায় ছিল সেটা জানা দরকার। সেই জন্যই গ্রামের লোক তার বাড়িতে গিয়ে ডাকাডাকি করছিল। ইচু মাথায় হাত দিয়ে বসে পড়ে বললে, মুই কিছু বলতে পারিনি চাচা, আল্লাহ জানে, মুই মরার মতো ঘুমিতে নিয়ে গেলাম। বউরে কিছু বললে, ঝগড়া হয়েল? কিছু না চাচা, বউ ঘরে শুয়েল। ইচুর মনে একটা ভয়ানক সন্দেহ উকি মারলে, এ প্রশ্ন করে কেন লোকে? বছিরউদ্দিন শেখ এগিয়ে এসে ওকে উঠিয়ে বললে, মোর কথা সবাই শোনো, ইচু সেরকম লোক নয়, চলো এখনই বনগায়ে ওকে নিয়ে মুক্তারবাবুদের কাছে। বিহিত কথা তারা বলবে, তাদের পরামর্শটা নেওয়া দরকার। এইখানে থাকলি এখনই দফাদার এসে ওকে বাঁধবে। তার আগে চলো মোরা 6-7 জন ওরে নিয়ে বনগায়ে যাই, পরামর্শ নিয়ে ফেলি, পুলিশ গ্রেপ্তার করার আগেই। কে কে যাবা? দেখা গেল প্রায় সকলেই যেতে চায়। ইচু ভগ্নস্বরে বলে, কিন্তু উকিল মুক্তারবাবুদের টাকা মুই কন্থে দেব? মোর হাতে একটা টাকা আছে কালকার জনের দরুন, তাতে হবে? হাফেজ বললে, টাকার জন্য তোমার ভাবনা হচ্ছে কেন? তোমার জান যদি বাঁচে কত টাকা হবে, সে ভাবনা মোদের। তুমি চলো দিনি, কি বলো বসিরউদ্দি? বসিরউদ্দি বললে, তা নিশ্চয়, টাকার জন্য তুমি ভেবো না, সে মোরা দেখব। হাফেজ বললে, রেল লাইন ধরে চলে যাওয়া যাক, সোজা রাস্তা দিয়ে গেলে পুলিশই ধরবে। বেলা 7:30টার মধ্যেই ওরা বনগ্রামের বড় মোক্তার রামলাল চাটুর্যে মশাইয়ের বাসায় পৌঁছে গেল। রামলাল বাবু বেশিক্ষণ ওঠেননি, সে রাস্তায় বসেই চা খাচ্ছেন এবং মুহুরী দুলাল চক্রবর্তীকে বিলম্ব করে আসার জন্য তিরস্কার করছেন। কাল চলে গেলে কাছারি থেকে বাড়ি, জামিননামা 2টো সই করাতে হবে, তোমার সে খেয়াল থাকে না? এখন এলে 8টার সময়, এমন করলে কি করে আমি কাজ চালাই? ওদের দরখাস্তের নকল নেওয়া হয়েছে? আগে নকলের জন্য দরখাস্ত করা হয়েছে, কাল বিনয়বাবু সকাল সকাল চলে গিয়েছিল, দেখা পাইনি। সকালে কাছারিতে গিয়ে আজ নকল 2খানা বার করে ফেলো আগে, নইলে জেরাই হবে না। কে, কোথেকে আসা হচ্ছে? হাফেজ মণ্ডল এগিয়ে এসে নিচু হয়ে ডান হাত তুলে কপালে ঠেকিয়ে বললে, সালাম বাবু। কি ব্যাপার, বাড়ি কোথায়? হাফেজ মণ্ডল বললে, বিপদে পড়ে এলাম বাবুর কাছে, বড় বিপদে পড়ে গিয়েছি, খুনের ফ্যাসাদ। রামলাল বাবু প্রবীণ মুক্তার, মুক্তারি ব্যবসায় চুল পাকিয়েছেন। শক্ত কেসের লোক যখন পড়ে তখন দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পয়সা খরচ করে, ধীরভাবে সে পয়সা আদার করতে হয়। সুতরাং একটা সিগারেট ধরিয়ে, প্রবীণ হলেও রামলাল বাবু তামাক খান না, সিগারেট খোর, আরাম করে টান দিয়ে গভীরভাবে বললেন, খুন? কীরকম খুন? হাফেজ ইচুর দিকে আঙুল দিয়ে দেখিয়ে বললে, এই লোকের বউকে গলা কাটা অবস্থায় কাল রাতে রেল লাইনে পাওয়া গিয়েছে। ওর নাম কি? ইচু। ও রাত্রে কোথায় ছিল? বাড়িতেই শুয়েছিল বাবু। বউয়ের স্বভাব চরিত্র কেমন? হাফেজ চুপ করে রইল। সে প্রবীণ লোক, গ্রামের মোড়ল, তার মুখ দিয়ে আর ও কথা বার হয় কেন? বসিরউদ্দিন শেখ পাশ থেকে ঈষৎ গলা খাকার দিয়ে নিয়ে বললে, বাবু ভালো না। ইচু অবাক হয়ে বসিরউদ্দির মুখের দিকে চেয়ে রইল। নিমির স্বভাব চরিত্র ভালো ছিল না? কই, একদিনও তো সে কিছু জানে না। সে নিমির স্বামী, সেই কেবল জানে না, সবাই জানে। হাফেজ চুপ করেই রইল। বসিরউদ্দিন বলে যেতে লাগলো, বাবু এ লোক বড্ড ভালো মানুষ, নিরীহ ভালো মানুষ, ও কিছু জানে না এসব কথা, খুনও ও করেনি। রামলাল মুক্তার বাধা দিয়ে ধমকের সুরে বললেন, তুমি কি করে জানলে? তোমাকে ডেকে নিয়ে গিয়ে লোকে খুন করবে নাকি? যা তুমি জানো তাই বলো, যা জানো না তা নিয়ে জ্যাঠামি করো না, যাও বসো ওখানে। পরে হাফেজের দিকে চেয়ে বললেন, তুমি কি জানো বলো মোড়ল। বসিরউদ্দির অবস্থা বিপর্যয়ে। হাফেজ একটু ভয় পেয়ে গেল, সমীহ করে সংযত হয়ে বললে, আগে বাবু যা বলছেন অতি লেজ্জ কথা, তবু ইচু আমাদের লোক ভালো, সবাই এ কথা জানে, আপনি সব লোককে জিজ্ঞেস করুন, সবাই কথা বলবে। রামলাল বাবু সিগারেটে টান দিয়ে বললেন, ঘটনা বলো। হাফেজ ঘটনা বর্ণনা করলে। ইচু মণ্ডলের মুখে যা সে শুনেছে। জন খেটে এসে অঘরে ঘুমোচ্ছিল,
সবাই গিয়ে ডেকে ওর ঘুম ভাঙায়। ও বলেছিল রাত্রে ঘুমে অচৈতন্য হয়ে পড়েছিল, কি হয়েছে না হয়েছে কিছু জানে না। শোবার আগে ওর স্ত্রী ওকে ভাত খেতে দিয়েছিল, ঝগড়া বিবাদ হয়নি। আত্মহত্যা নয়? না বাবু, গলায় অস্ত্রের দাগ দেখলেই বোঝা যায়, গলা কেটে রেল লাইনই ফেলে রেখেছিল। রামলাল বাবু বললেন, অন্তত তাই প্রিজাম্পশন হবে, পুলিশও তাই বলবে, লাশ দেখে কে আগে? বাবু, মোর ভাই আর নবী শেখ সকালে রেল লাইনের ধারে নালায় মাছ ধরতে যাচ্ছিল, তারাই দেখতে পায়, পেয়ে হন্তদন্ত হয়ে ছুটে এসে আমারে খবর দেয়। মুই তখনই দৌড়ালাম লাইনের ধারে। আচ্ছা আচ্ছা বুঝেছি, থাক, সুরথা লাগে হয়ে যাক, পরে দেখা যাবে। গ্রামের দফাদারকে খবর দিয়ে এসেছো তো? বেশ করেছো, বড্ড শক্ত কেস, সন্দেহ গিয়ে ইচু মণ্ডলের উপরই পড়বে। বউয়ের স্বভাব চরিত্র খারাপ ছিল, ভালো মানুষ লোক হঠাৎ রেগে উঠলে এসব ক্ষেত্রে ভয়ানক হয়ে ওঠে কি না? তোমরা লুকিয়ে চলে এসেছো? হ্যাঁ বাবু, একটা কথা শিখিয়ে দেই ইচু। ইচু এগিয়ে গিয়ে সেলাম করে দাঁড়ালো, তার পা দুটো ঈষৎ কাঁপছে। বলি শোনো, তুমি খুন করেছো কি না করেছো তা আমি তোমায় জিজ্ঞেস করব না, আমাদের তা কাজ নয়। আমরা ধরে নেব তুমি খুন করনি, কিন্তু পুলিশে তা শুনবে না। তোমাকে আজ সম্ভবত রাস্তায় যেতে যেতেই গ্রেপ্তার করবে। তোমায় স্বীকার করাবার জন্য নানা রকম চেষ্টা করা হবে, কিন্তু কিছুতেই তুমি বলো না যে তুমি খুন করেছো। স্বীকার কিছুতেই করবে না, করেই থাকো বা নাই করে থাকো, বুঝলে? যাও, সাবধানে যাও। হাফিজ বললে, বাবু পুলিশই ধরলে রাখবে কনে ওরে? রাখবে হাজতে, যতদিন না বিচার শেষ হয়। তবে এখানে শেষ বিচার হবে না, দোষী প্রমাণ হলে দায়রায় চালান হবে যশোরে, সেখানে জজ সাহেব বিচার করবেন। বাড়ি গিয়ে পয়সা করি জোগাড় করো গিয়ে, বড্ড ফ্যাসাদে পড়ে গিয়েছ, অনেক টাকার খেলা। হাফেজ ও বসিরউদ্দি সব শুনে যেন মাটির মধ্যে বসে গেল। বনগাঁয়ে মোক্তারবাবুর টাকায় জোগাড় হয় না, আবার যশোর জেলায় কোর্টের উকিলবাবুদের টাকা? গরিব গ্রামের লোকের চাঁদায় কি জোগাড় হয়ে উঠবে? ইচুকে বাঁচানো মুশকিল হয়ে উঠল। এতক্ষণ পরে ইচু কথা বললে। এতক্ষণ সে একটি কথাও বলেনি। এইবার সে হাত জোর করে বললে, বাবু, মোর একটি কথা বলবার আছে। ওর মুখের দিকে সবাই চাইলে, মুক্তারবাবুও চাইলেন। এইবার বোধহয় সব প্রকাশ করতে চাইছে লোকটা, এইরকমভাবেই বলে, তিনি জানেন। হাফেজ ও বসিরউদ্দি মুখ চাওয়াচাই করলে। কি জানি ওর পেটে কি আছে, মানুষকে সবসময় বাইরে থেকে চেনা যায় না। রামলাল মোক্তার জিজ্ঞাসু দৃষ্টিতে ওর দিকে চাইলেন। ভাবটা এইরকম, বলে ফেলো বাপু যা আছে পেটে, অমন অনেক ঘুঘুই আমরা দেখলাম, তুমি এখন বাকি আছো। ইচু রামলাল বাবুর পা দুটো জড়িয়ে ধরে বললে, বাবু, মোর একটা দরবার আছে, যাতে হয় আপনি তা দেখবেন। মুই গরিব লোক, জন খেটে খাই, আপনার পয়সা হয়তো মুই দিতে পারবো না, গরিব বলে দয়া করে একটা আবদার রাখবেন মোর। আল্লাহ দিন দুনিয়ার মালিক আপনার ভালো করবে। আহা, পা ছুঁয়ো না, কি কি বলো? বাবু, যেখানে মোরে রাখে যা করে খেতি নেই, কিন্তু বাবু আপনি এইটা তাদের বলে দেবেন, ব্যবস্থা করে যান 5 ওয়াক্ত নামাজ আমি সেখানে পড়তে পারি, আর কিছু আমার বলবার নেই বাবু। রামলাল বাবুর সেরেস্তায় বজ্রপাত হলেও লোকটা অতটা চকিত হতো না, সেকালের নোবেলের বর্ণনা অনুযায়ী। হাফেজ ও বসিরউদ্দি আবার পরস্পর মুখ চাওয়াচাই করলে। ঘুঘু মোক্তার রামলাল চাটুর্যে হাঁ করে মুখের দিকে চেয়ে রইলেন। এরকম কথা এ সময় তিনি সামান্য একজন গ্রাম্য লোকের মুখ থেকে আশা করেননি, যে খুনের দায়ে আজ পথেই হয়তো পুলিশ কর্তৃক গ্রেপ্তার হবে, আজ বাদে কাল যাকে দায়রায় চালান দেওয়া হবে, শত অসুবিধা, অর্থনাশ, নির্যাতন যার সামনে, আর আইনের খাড়া যার মাথার উপর ঝুলছে, নিষ্ঠুর নিয়তির হৃদয়হীন রক্তাক্ত ইঙ্গিতের মতো। রামলাল বাবুই সেদিন বার লাইব্রেরিতে গিয়ে গল্প করেছিলেন। সত্যি অবাক হয়ে গেলাম ভায়া, যখন লোকটা ও কথা বললে। আজ যাকে পথেই অ্যারেস্ট করবে পুলিশ, কাল পূর্বে হাজতে, যা সব যেতে বসেছে, সে যে ওই ধরনের রিকোয়েস্ট করতে পারে তা আমার মাথায় আসেনি। আমি আগে ভেবেছিলাম বুঝি কনফেস করবে, সামান্য একজন লোক। আমার চোখে জল এসে পড়ল ভায়া। ওরা সব চলে গেল। ইচু শেখকে ওরা বাজার থেকে পেট ভরে তেলে ভাজা সিঙ্গারা, কচুরি আর মুড়ি খাওয়ালে। হাফেজ বললে, ওরে 4ডি হোটেলের ভাত খাইয়ে নিলি হতো, পুলিশ ধরলি কোথায় নিয়ে যাবে, আজ খাওয়া হবে কিনা ঠিক তো নেই। কিন্তু অত সকালে হোটেলে ভাত পাওয়া গেল না। রাস্তা চলতে লাগলো সবাই, দুপুরের কিছু দেরি আছে। ইচু পথের পাশে এক বটতলার ছায়ায় নামাজ পড়তে বসলো। আর কোনো কথা ওর মনে থাকে না।
ঝিরঝিরে হাওয়ায় আজ পথের ধারের গাছতলায় অপূর্ব আনন্দ ও শান্তি নেমে আসে প্রাণে নামাজের সময়। সে সব ভুলে যায়, চোখে যেন জল আসে। নিমি কত ভাত রেঁধে দিয়েছে, কত আদর যত্ন করেছে। তার চরিত্র খারাপ ছিল, সে কিছু জানে না। নিমির জন্য বুকের মধ্যে একটা বেদনা। নিমিকে সে খুন করবে। কাউকে কখনো খুন করার কথা তার মনে আসেনি। আল্লাহ সাক্ষী আছেন সব কাজের, ভয় কি? মালিক যা করবেন তাই হবে। রাস্তায় ওকে পুলিশে ধরলে না। বেলা 2টোর সময় বাড়ি ফিরে ওরা দেখলে পুলিশ দফাদার অপেক্ষা করছে ওদের পাড়ার বড় মোড়লের বাড়ি। লোক গিজগিজ করছে। ডাক হাক সাক্ষীর জবানবন্দি হতে বিকেল হয়ে গেল। শাইলিপাড়া গ্রামের সবাই এক বাক্যে দারোগার সামনে বললে চুর দ্বারা খুন হয়েছে তারা কেউ বিশ্বাস করে না। জবানবন্দিতে আরও প্রকাশ পেল ইচুর স্ত্রী নিমি প্রায় রাত্রে স্বামীকে ঘুম পাড়িয়ে বাড়ি থেকে বেরোত। গ্রামের মধ্যে তার প্রেমিকের অভাব ছিল না, প্রেমের প্রতিদ্বন্দ্বিতাও চলত। দারোগা ইচুকে সামনে ডাকিয়ে প্রশ্নের পর প্রশ্ন করলেন। শেষে বললেন, তুমি কিছু জানতে না যে তোমার স্ত্রীর চরিত্র খারাপ? না দারোগা বাবু, কিছু জানি নে মুই। জানো এতে চালান দিলে তোমার ফাঁসি হতে পারে। আল্লাহর যদি তাই মর্জি হয়, মোর মনে এতটুকু খেদ থাকবে না দারোগা বাবু। তেনার যা মর্জি তাই তিনি করুক, মুই খুশি ছাড়া অখুশি হব না। বুড়ো হাফেজ মণ্ডল এগিয়ে এসে দৃঢ় কণ্ঠে সোজা হয়ে দাঁড়িয়ে বললে, কাকে কি বলছেন বাবু? আল্লাহর কথা উঠলে ওর চোখ দিয়ে পানি পড়ে। অমন লোক এ দিগরে নাই। দারোগা বাবু বললেন, তুমি কাল রাত্রে কোথায় ছিলে? ঘরেই শুয়েছিলাম, মরার মতো ঘুম এসেছে চকি। শোনেকপুরের বিলি জন খাটেলাম সারাদিন, ওনারা ডাকলে সকালবেলা, তখন মুই ঘুম ভেঙে উঠি। দারোগা বাবু অভিজ্ঞ লোক, পুলিশের চাকরি অনেক দিন করছেন, কে সাধু কে বদমাইশ চেনেন। ইচুর দ্বারা কাজ হয়নি। ওর মুখের দিকে চেয়ে তখনই বিদ্যুতের লেখা বাণীর মতো তার মনের মধ্যে এ সত্য উদয় হলো। সেই সন্ধ্যায় ইচু নামাজ সেরে ভাঙা খালি ঘরে ঢুকতেই ওর প্রাণটা হাহা করে উঠল। নিমি, ও নিমি, মোরে ভাত এনে দে। সে আপন মনেই ডাকল। নিমিকে সে কত ভালোবাসত। যে যা বলে ওসব সে বিশ্বাস করে না। বিচার করবার সে কেউ নয়। নিমিকে সে ক্ষমা করেছে। নিমি, ও নিমি, মোরে ভাত এনে দিলি নে। পরদিন গ্রামের লোক সকালে উঠে ইচুকে আর তার ঘরে দেখতে পেলে না। সে এক বস্ত্রে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে কখন। গৃহস্থালির কলসি, হাঁড়ি, কুড়ি, নারকোলের মালা, 2-একখানা পিতলের ঘটি বাটি সব ফেলে রেখে গিয়েছে। খোলসেখালি গ্রামের প্রান্তে নদী তীরে তেঁতুল গাছের তলায় পর্ণকুটিরে একজন ফকির কোথা থেকে এসেছে। সন্ধ্যায় আকাশের নীল পটে মেঘের রচনার সঙ্গে সঙ্গে সে খেজুর চটা বিছিয়ে নদীর ধারে যখন নামাজ পড়ে, তখন লোকে সবিস্ময়ে তার মুখে দেখেছে এক অদ্ভুত আলো, প্রভাতী তারার মৃদু জ্যোৎস্নার মতো। এক সন্ধ্যা ভিক্ষায় তার উপজীবিকা। সবাই ওকে মানে, ভক্তি করে। নাম ওর ইচু ফকির।